আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এক বিভীষিকাময় রক্তাক্ত সন্ধ্যার সূচনা হলো তরতাজা কয়েকটা প্রাণের বলি দিয়ে। অভি গাড়ির ব্যাক গিয়ার টানলো জোরে জোরে। দূর থেকে ভেসে আসছিল পুলিশ গাড়িগুলোর তীব্র সাইরেনের শব্দ। ওদিকে কুচি কুচি আলপিনের মতো তীক্ষ্ণ কাচের কুচি ফুটে গিয়ে টপ টপ করে রক্ত ঝরছে হাত দুটোর বিভিন্ন অংশ দিয়ে। কয়েকটা কাচের টুকরো বিঁধেছে গলায়, ঘাড়ে, কপালে, মুখে। সেখান থেকেও রক্ত চুয়ে চুয়ে করাচ্ছে। তবে সেদিকে আপাতত খেয়াল করার সুযোগটুকু পর্যন্ত নেই ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার এসিপি অভিজ্ঞান বোসের। তার ডান হাতে নিবদ্ধ ব্যারেটটা M9A3 ব্লোব্যাক এয়ার সফট গান তখন হাওয়ার সাথে কথা বলছে। বুলেটগুলো চোখের পলকে পিস্তলের ব্যারেল থেকে বেরিয়ে কেঁথে যাচ্ছে অব্যর্থ নিশানায়। ইমার্জেন্সি খবর পেয়ে ততক্ষণে বাহিনী ভর্তি দুটো পুলিশ ভ্যান যখন প্রায় ঘটনাস্থলের কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই আত্মঘাতীদের কয়েকজন ঝাঁপিয়ে পড়ল রাস্তার দুধারে ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকা জঙ্গলের ভেতর। তার ঠিক কয়েক সেকেন্ডের ব্যবধানে সশব্দে একটা বিস্ফোরণ ঘটল। চোখের দৃষ্টি বুঝে আসা এক প্রকাণ্ড আগুনের ঝলকানির সাথে সাথে গোটা এলাকা ছেয়ে গেল। চোখে জ্বালা ধরানো তীব্র ঝাঁঝালো কৃষ্ণকায় ধোয়ার আড়ালে অভি তীব্র গতিতে ব্যাক গিয়ার টেনে বেশ কয়েক মিটার দূরে গিয়ে গাড়ি থামালো। ততক্ষণে দু চোখের সামনে শুধু ধোয়া আর ধোয়া। চোখ জ্বলছে, শ্বাস আটকে আসছে অক্সিজেনের অভাবে। ঠিক তখনই পুলিশ ভ্যান দুটো থেকে ঝাঁকঝাঁক পুলিশ বাহিনী নেমে নিরাপত্তার চাদরে ঘিরে ফেল অভিকে। কর্তব্যরত হেড কনস্টেবল ছুটে এসে অভির গাড়ির দরজা খুলে তাকে বের হতে সাহায্য করলো। রক্তাক্ত অভি গাড়ি থেকে নেমে কাশতে কাশতে আঙ্গুল দিয়ে ইশারা করলো সামনের দিকে। বাহিনীর কয়েকজন সদস্য সেই ইশারা লক্ষ্য করে ভীষণ সাবধানে কোনোমতে এগিয়ে গেল। তবে সেখানে পৌঁছে কিছুই দেখতে পেল না, শুধুমাত্র একটা বড় গাছের গুড়ি ছাড়া। অভি ততক্ষণে এক ঢোক জল গিলে কোনোরকম গলাটা ভিজে কাশিটাকে প্রমোষিত করেছে মাত্র। কিচ্ছু নেই কথাটা শুনে সাথে সাথেই ওরকম রক্তাক্ত অবস্থায় ছুটে এলো সেখানে, কিন্তু তাকে ভীষণভাবে হতাশ করে দিয়ে এতগুলো আহত মানুষের কারো কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। ধোয়ার তীব্রতা সহ্য করতে না পেরে অভিনাকে রুমাল চেপে ধরল। ঝাঁঝালো গ্যাসের প্রভাবে শ্বাস টানা যাচ্ছে না, অসম্ভব চোখ জ্বালা করছে, টপ টপ করে জল গড়িয়ে পড়ছে চোখের কোণ ঘেঁষে। অভি হাত ছাড়া দিয়ে রক্তটুকু ঝেড়ে দিয়ে নির্দেশ দিল আশেপাশে খোঁজার। ওরা নিশ্চয়ই বেশি দূর এগিয়ে যেতে পারেনি। আহত অবস্থায় বেশি দূর এগিয়ে যাওয়া যেমন সম্ভব নয়, তেমনি একজন আহত মানুষকে সাথে নিয়ে পণ্যপথে ছুটে যাওয়া সম্ভব না। তবে অভি সে চেষ্টাও জল ঢালতে হলো, কারণ কাঁদানে গ্যাসের গাঢ়ত্ব আর তীব্রতা এতটাই বেশি ছিল যে আর দাঁড়ানো সম্ভব হচ্ছিল না কারোর পক্ষে। বাহিনীর সদস্যরাও কাশতে কাশতে প্রাণ যায় যে অবস্থা হচ্ছিল। অগত্যা পরিস্থিতি বেগতিক দেখে ওই বিষাক্ত ধোয়ার কবল থেকে ফিরতে হলো সকলকে। শ্রাবণী আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে তাকিয়েছিল শূন্য দৃষ্টিতে। আজকাল মেয়েটা নিজের মনের সাথে যুদ্ধ করতে থাকে সারাক্ষণ। নব অনুভূতিরা হুটহাট পাল তুলে ছুটে আসে তার মন মস্তিষ্কে, বশ করে নেয় নিজের মাঝে। সে সময় তার থাকে না দিন দুনিয়ার হিসেব, না থাকে সময়ের জ্ঞান। তখন রাত প্রায় অনেক। শশী আর সুবোধ প্রায় রোজ রাতের খাবার শেষ করে 8টা বাজার আগে তারপর ঘুমিয়ে তার ঘণ্টাখানেকের মধ্যেই। তবে শ্রাবণী এত সকালে খাবার খেতে পারে না, পড়াশোনার কারণে রাত জাগার অভ্যাস। তার বাবা মায়ের যাতে সমস্যা না হয় সে কারণে নিজের খাবারগুলো থালায় সাজিয়ে পড়ার টেবিলে ঢেকে রাখে, মন মর্জি মতো খায়। আজও ঠিক তেমন জেগে বসেছিল নিজের ভাবনার মাঝে হারিয়ে। তবে তার সঙ্গীত পেল মোবাইলের ভাইব্রেশনে। শ্রাবণী ধ্যানচ্যুত হয়ে নজর দিল সেদিকে, দেখল আননোন নাম্বার থেকে কল এসেছে। শ্রাবণী পড়ার টেবিলে রাখা ছোট্ট ঘড়িটার দিকে নজর বোলালো। রাত তখন প্রায় 12:30 বাজতে চল। বেশ অবাক হলো শ্রাবণী। বুড়ি যখন কুঞ্চিত হলো চিন্তায়, ভীষণ আশ্চর্য হলো সে। এত রাতে কে কল করবে শ্রাবণীকে? শ্রাবণী ভাবলো হয়তো কেউ ফাজলামো করতে কল করেছে এই মাঝরাতে, তাই ইচ্ছে করে ছেড়ে দিল কলটা। ধরল না। ফোনটা ভাইব্রেট হতে হতে থেমে গেল এক সময়। শ্রাবণী আবার নিজের কাজে ব্যস্ত হলো। ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে সে আননোন নাম্বার থেকে টুংটুং করে মেসেজ ঢুকলো পরপর বেশ কয়েকটা। শ্রাবণী কেয়ারলেসভাবে মেসেজগুলো খুলতেই প্রবল ঝাঁকুনি দিয়ে চমকে উঠল। সেই ঝাঁকুনিতে হাত ফসকে ঠাস করে টেবিলের ওপর
উল্টে পড়ল ফোনটা। হাত পা অস্থিরতায় কাঁপতে লাগলো। প্রিয় মানুষটার অমন ক্ষত বিক্ষত চেহারা থেকে ঠিক তখনই তাকে পুনরায় চমকে দিয়ে আবারও ভাইব্রেট হতে শুরু করলো ফোনটা। পুনর্বার ফোনের পক্ষ জুড়ে আলো ছড়িয়ে এলো কল, সেই আননোন নাম্বার থেকে। শ্রাবণী ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ফোনটা রিসিভ করে কানে চেপে ধরতেই ওপাশ থেকে পনুয়ের মুক্তঝরা হাসির শব্দ কানে ভেসে এলো। কেমন হয়েছে বলো তো বৃষ্টি? তোমার নাগরের ছবিগুলো দারুণ না? আমার তো দারুণ লেগেছে। আহ, কি সুন্দর। মাঝরাতে আমার সাথে কি ফাজলামো করতে ফোন করেছেন? ওমা, তা কেন? তোমার সাথে কি আমার সেই সম্পর্ক নাকি জানেমা? আমি তো তোমাকে শুধু তোমার নাগরের খবরটা দেওয়ার জন্য ফোন করেছি। বড্ড বেশি বার বেড়েছিল না ওই খানকির ছেলে এসপিটা? নিজেকে এলাকার শাহেনশাহ মনে করছিল। বিরাট তাজমার্খা সেজে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। মনে মনে ভাবছিল কেউ টিকিটাও ধরতে পারবে না। এবার দেখবো আজকের পর থেকে আর কতদিন এখানে টিকে থাকে তোমার মসিহা নামের ওই হারামিটা। পনের কথাগুলো শোনা মাত্রই শ্রাবণীর চোখ দুটো যেন আগুনের লেলিহান শিখানে দাও দাও করে জ্বলে উঠল। উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি করছেন কি আপনি ওনার সাথে? উনি? বলে তাচ্ছিল ভরা কণ্ঠে হাসল পনই। বাবা, একদিনে পিড়িত তো দেখছি জমে ক্ষীর হয়ে গেছে। স্যার থেকে একেবারে উনি? বাহ, দারুণ দারুণ। তা তোমার উনিকে সেদিনে আমার হাত থেকে বাঁচানোর পুরস্কার হিসেবে কি দিলে? তোমার মন নাকি মিষ্টি নরম সুডোল যৌবন? মুখ সামলে কথা বলেন প্রণয়। সবাইকে কি আপনার মতো মনে করেন নাকি, যার কাছে নারীর মূল্যায়ন শুধুমাত্র তার শরীর দিয়ে হয়? কি বললে? আমি তোমার মূল্যায়ন তোমার শরীর দিয়ে করেছিলাম? ভুলে গেছো মনে হয়। আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম। তোমাকে নিজের অর্ধাঙ্গিনী বানাতে চেয়েছিলাম। সসম্মানে আমার রাজ্যে রাজরানী করে নিয়ে আসতে চেয়েছিলাম। যদি তোমার শরীরটাই চাইতাম তাহলে তোমাকে তুলে এনে ভোগ করা আমার কাছে অসম্ভব কিছু ছিল না। কিন্তু আফসোস, তুমি আমাকে অপমান করলে, আমার ভালোবাসাকে অপমান করলে, আমাকে জেলে পাঠালে, আমার 14 গোষ্ঠীর জমানো সম্মানে আঘাত হানলে। বৃষ্টি, সোনা পাখি আমার, এবার তুমি দেখতে পাবে এই প্রণয়ের আসল রূপ। এতদিন তুমি আমার প্রেমিক রূপটাই দেখে গেছো। এবার থেকে তুমি আমার এমন রূপ দেখবে যা দেখে তোমার রুহু থেকে পায়ের তলার জমিন পর্যন্ত কেঁপে যাবে। মার্ক মাই ওয়ার্ড, মিস শ্রাবণী সরকার। পনের ভয়ঙ্কর কথাগুলো শুনে শ্রাবণীর রক্তাভ চোখ দুটি বেয়ে টপ টপ করে ঝরে পড়ছিল অজস্র অশ্রুবিন্দু। সেই সাথে নাসার অন্ধ দিয়ে ফুসফুস শব্দে বেরিয়ে আসছিল জ্বলন্ত ক্রোধা অগ্নির উত্থাল উচ্ছ্বাস। আজকে যা হয়েছে তাতে এসপি এলাকা ছেড়ে পালালো বলে তখন তোমার কি হবে মামুনি? কার বুকে খুঁজবে আশ্রয়? কাকে জড়িয়ে ধরে এই ডাগর ডাগর চোখের মুক্তগুলো ঝরাবে? তার মানে এই ভয়ঙ্কর ঘটনা আপনি ঘটিয়েছেন, তাই তো? ছি 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 ছি, কি যে বলো না। আমি? আর এই ধরনের নোংরা কাজ কখনো না। পনয়ের গলায় কৌতুকের সুর, খিলখিল করে হাসছে সে। ওটা মাওবাদীদের কাজ, আমার নয়, বুঝেছো? বলে খট করে ফোনটা কেটে দিল সে। ওদিকে শ্রাবণী চিন্তায় ভাবনায় উন্মাদিনী হয়ে ধপ করে বসে পড়ে মেঝেতে। দুহাত খামচে ধরল পর্ণের সুতির নাইটিখানা। চোখ মুখ প্রচণ্ড উৎকণ্ঠায় শুকিয়ে গেছে, হাত পা থরথর করে কাঁপছে অতিরিক্ত উত্তেজনায়। মনের মাঝে জেগে ধরেছে ঝাঁকঝাঁক দুশ্চিন্তার অশনি সংকেত। মন বলছে এই মুহূর্তে সব বাধা অতিক্রম করে ছুটে চলে যেতে ওই মানুষটার কাছে, তাকে নিজের বুকে আশ্রয় দিয়ে বলতে, ভয় নেই, আমি আছি। কিন্তু না, শ্রাবণী তা পারল না। এই মধ্যরাত্রির আধারে ঢাকা অদৃশ্য বেড়াজাল ছিন্ন করে বাইরে পা বাড়াতে পারল না সে, কারণ এত বড় দুঃসাহস আজও তৈরি হয়নি ওর মনে। কিন্তু ছুটে না যেতে পারার আফসোসে ভেঙে পড়ল না মেয়েটা। ধোয়াতে ভেজা চোখ দুটো মুছে নিয়ে তড়িৎ গতিতে ফোনটাকে হাতে তুলে নিয়ে কল লাগালো অভি নাম্বারে। কিন্তু আফসোস, একের পর এক কল করে গেলেও কিছুতেই কল ঢুকলো না। যতবারই সে ফোন লাগালো ততবারই এক মিষ্টি নারী কণ্ঠ বলে উঠল, আপনার ডায়াল করা নাম্বার এই মুহূর্তে পরিষেবা সীমার বাইরে আছে। অনুগ্রহ করে কিছু সময় পরে চেষ্টা করুন। দেখতে দেখতে গোটা রজনী পার হলো এভাবে। ফোনের ওপাশের মানুষটার সাথে যোগাযোগের চেষ্টা করে করে অবশেষে ভোরের দিকে একেবারে হুট করে রিসিভ হলো ফোনটা। তবে অভি নয়, অন্য কোনো একজন ফোনটা ধরলো। অভি উন্মাদের মতো করে জিজ্ঞেস করলো অভির কথা। সে জানালো তাদের স্যার এই মুহূর্তে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি। বেলা তখন উষা লগ্নে। পূর্ব দিক আলো ছড়িয়ে ফুটফুটে চঞ্চল বালক মেঘের কোলে মাথা তুলে হাসতে শুরু করেছে সবে। অল্প স্বল্প শীতের আমেজ গায়ে মেখে সদ্য প্রভাতী কিরণ ছড়িয়ে পড়েছে কুয়াখালীর সবুজ বনানীতে।
লেজে ধূসর আধারে বিষণ্ণতা কেটে গিয়ে একটু একটু করে ফর্সা হচ্ছে অবনী। ভোরের 19-এ পাখালির কিচিরমিচির গানে মাতোয়ারা হয়ে উঠছে চারিদিক। ভোরের পাখির কলরব কর্ণকুহরে প্রবেশ করতে নিদ্রা ভেঙে জেগে উঠল শশী। আস্তে আস্তে আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দরজা খুলতেই হতভম্ব হয়ে গেল মেয়েটাকে এই ভোরবেলায় একেবারে গুছিয়ে পরিপাটি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। শশী কিছু জিজ্ঞেস করবে তার আগে সে বলল, মা, আমি একটু সদর হসপিটালে যাচ্ছি, আসতে একটু দেরি হবে। তুমি কিন্তু চিন্তা করবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। বলে বেরিয়ে যেতে নিলেই শশী শ্রাবণীর হাতটা টেনে ধরল। হাসপাতাল? কার কি হয়েছে? আমাদের নতুন পুলিশ স্যারের কাল অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকেই দেখতে যাচ্ছি। প্লিজ মা, আমাকে আর ঠকিও না। বলে হাতটা ছাড়িয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা বাদ জার্নি শেষে সদর হাসপাতালে এসে পৌঁছালো শ্রাবণী। এর চত্বরে তার এই প্রথম আসা, প্রায় সব কিছুই অচেনা। তবুও বুকের সাহস চুকিয়ে চলে এসেছে সে। ভয় লাগছে যদি অচেনা কোনো গলিতে হারিয়ে যায়। শ্রাবণী তবু হার না মানা অদম্য ইচ্ছাতে ভর করে এগিয়ে চলল সামনের দিকে। মনে তার এক আকাশ সমান অটুট বিশ্বাস ঠিক খুঁজে বার করবে তাকে। শ্রাবণী হাসপাতালের ভেতরে ঢুকে বড় মুশকিলে পড়ল। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা হাসপাতালে অনেকগুলো বিল্ডিং, সেই সাথে অজস্র মানুষ। এর মধ্যে কোন বিল্ডিংয়ে তার প্রিয় মানুষটা আছে সে জানে না। তবু একে একে দুটো বিল্ডিং ঘুরে যখন কোথাও চিহ্ন খুঁজে পেল না, তখন ভীষণ হতাশে বুক ভেঙে কান্না পেল মেয়েটার। নাচাতেও চোখ দুটো ভিজে উঠল বারে বারে। হঠাৎ দূরে একটা বিল্ডিংয়ের সামনে অনেকগুলো সাংবাদিককে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তার ঠিক কিছুক্ষণ পরেই বড় সাইরেন বাজিয়ে লালবাতির গাড়ি নিয়ে সেখানে এসে ঢুকলো। পরপর দুটো সাদা রঙের দামি গাড়ি। দেখতে দেখতে গোটা এলাকা পুলিশে সয়লাভ অবস্থা। শ্রাবণী এত পুলিশের ছড়াছড়ি দেখে আন্দাজ করে নিল তার মানুষটা হয়তো নিশ্চয়ই ওখানেই আছে। স্যার, আমরা খবর পেয়েছি গতকাল রাতে তুফানগঞ্জের দিকপুর জঙ্গলের সড়কপথে তুফানগঞ্জের থানার নতুন ইনচার্জ অফিসারের উপর আততায়ীর আক্রমণ হয়েছে। ঘটনাটা কি সত্যি? তা যদি হয় তাহলে সে সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। এসএসপি ও জয়েন্ট কমিশনার সাহেব গাড়ি থেকে নামতে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হলেন। জবাবে বললেন, হ্যাঁ, ঘটনাটা 100% সত্যি। তবে সেই আততায়ী কারা ছিল এখনো পর্যন্ত জানা যায়নি। আর এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী সংগঠন এর দায়ও স্বীকার করেনি। তবে আমাদের ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি এই ঘটনার মূল চক্রীকে খুঁজে বার করবে বলে আমরা আশাবাদী। এসিপি অভিজ্ঞান বোস স্যার এখন বর্তমানে কেমন আছেন? উনি এখন সুস্থ আছেন। ইনজুরি খুব একটা নয়, তবে কমও নয়। আশা করি খুব শীঘ্রই কাজে ফিরে আসবেন। বলে গটগট করে হেঁটে ঢুকে গেল বিল্ডিংয়ের ভিতরে। ওদিকে সাংবাদিকরা পেছন থেকে আরও কতগুলো প্রশ্ন ছুড়ে দিল। তার উত্তর দেবার প্রয়োজন বোধ করলো না তারা। পুলিশ সাথে সাথে সাংবাদিক সহ সাধারণ মানুষদের দ্রুত সরিয়ে দিতে শুরু করলো। শ্রাবণী হন্তদন্ত পায়ে ভিড় ঠেলে ছুটে এসে বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করতে সাথে সাথে সেও সাথে বাধা পেল নিরাপত্তা রক্ষীদের কাছে। শ্রাবণী বহু আবেদন জানালো ওর সাথে দেখা করতে যাওয়ার জন্য, তবুও তারা ওকে ভেতরে ঢোকাতো দূর, ওই বিল্ডিংয়ের সামনেই দাঁড়াতে দিল না। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো। তবুও একবারের জন্য ঢুকতে দেওয়া হলো না। কিন্তু শ্রাবণী নিজের প্রতিজ্ঞায় অনড় হয়ে বিল্ডিংয়ের সামনেই দাঁড়িয়ে রইল। সে আজ যে করেই হোক ওই মানুষটার সাথে দেখা না করে ফিরবে না। তাছাড়া এত বড় একটা কথা অভিকে এখনই না জানালে ওই শয়তানটা যদি আবার নতুন করে কোনো ক্ষতি করে দেয় তখন। ভাবনাটা মাথায় আসতেই এই 19তম বারের মতো নিরাপত্তা রক্ষীর কাছে ছুটে গেল শ্রাবণী। সময়টা তখন দুপুর গড়িয়ে গেছে। শূন্য পথের দিকে শশী তখনও তাকিয়ে হন্য দৃষ্টিতে। মেয়েটা তার এখনও বাড়িতে ফেরেনি। কখন ফিরবে তাও জানা নেই। তাতে করে দিকপুরে গতকাল রাতে যে বোমাবাজির ঘটনাটা ঘটেছে তা শুনে রীতিমতো গোটা এলাকা ভয়ে কাঁপছে। বলতে গেলে সম্পূর্ণ তুফানগঞ্জ এই মুহূর্তে থমথমে হয়ে আছে। তাই তো বেলা যত বাড়ছে শশীর মন থেকে থেকে কূ গাইছে। কি গো, আরেকবার ফোনটা করে দেখো না, মেয়েটা কখন বাড়ি ফিরে আসবে। সুবোধ সকালে দোকানে গিয়েও দুপুরে বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। 3:30 বেশ কয়েকবার শ্রাবণীর সাথে কথা হলো। মনের ভেতর থেকে অস্বস্তি বোধটা যাচ্ছে না কিছুতেই। সেও অস্থির হয়ে বারে বারে পথের দিকে তাকাচ্ছে। কি হলো? 20 মিনিট আগেই তো কথা বললাম, আর একটু পরেই নাকি স্যারের সাথে দেখা করতে দেবে বললো, তারপরে চলে আসবে। ওসব আমি জানি না।
তুমি আবার ফোন লাগাও, বলো এক্ষুনি বাড়ি ফিরে আসতে। সুবোধ শশীর অস্থিরতা দেখে আবারও ফোন মেলালো মেয়ের নাম্বারে। তবে এবার তাকে প্রচণ্ড রকম হতাশ করে দিয়ে এক স্বয়ংক্রিয় নারী কণ্ঠ জানালো, ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। আবার যেন চিন্তায় ধৈর্যের বাঁধ ভেঙে দুশ্চিন্তার সুনামি নামলো উভয়ের অন্তরে। শশী মুখে আঁচল চেপে ফুপিয়ে কেঁদে উঠল। ওগো, তুমি তাড়াতাড়ি কি আমার মেয়েটাকে নিয়ে আসো, বেলা যে গড়িয়ে যাচ্ছে, এর থেকে বেশি রাত হয়ে গেলে মেয়েটা আমার একা ফিরতে পারবে না যে। সুবোধ শশীর কথায় সায় জানিয়ে তাড়াহুড়ো করে গুছিয়ে বেরিয়ে পড়ল সদর হাসপাতালের উদ্দেশ্যে। সন্ধ্যার আধার একটু একটু করে যত বাড়ছে ততই ইলেকট্রিক আলোয় বড় বড় বাতিগুলো জ্বলে জ্বলে উঠছে গোটা হাসপাতাল চত্বর জুড়ে। একটু একটু করে কমে আসছে লোকজনের ভিড়, কমছে তাদের যাতায়াত। আস্তে ধীরে কেমন যেন নীরবতার ভারী চাদরে মুড়ে যাচ্ছে পরিবেশ। গতকাল দুপুরের পর আজ এই সন্ধ্যা পর্যন্ত একেবারে অনহারে কেটে গেছে শ্রাবণীর। তার উপর গত রাতটি কেটেছে তার উৎকণ্ঠায় নিদ্রাহীন হয়ে। আজ সারাদিন বিশ্রাম তো দূর, অন্তত বসার অবসর সময়টুকুও পায়নি মেয়েটা। শ্রাবণীর গোটা শরীর সারাদিনের রোদের তাপে পুড়ে ঘেমে জপজপে হয়ে গেছে। সুন্দর উজ্জ্বল শুভ্র আননখানা দেখাচ্ছে মোসরা যাওয়া ফুলের মতো। সেই সকাল থেকে মেয়েটা এই পর্যন্ত দফায় দফায় চেষ্টা করে গেছে যাতে একটাবার অন্তত দেখা করার সুযোগ পায়, অথচ তার দুর্ভাগ্য, বারবার তাকে ফিরতে হয়েছে হতাশ হয়ে। এই মুহূর্তে ক্লান্তিতে হাঁটুজোড়া ভেঙে আসছিল শ্রাবণীর। দীর্ঘ সময়ের ক্ষুধায় তৃষ্ণায় চোখের দৃষ্টিও ঘোলাটে হয়ে আসছিল মেয়েটার, অথচ তখনই কি অদম্য স্পৃহাকে বুকে বেঁধে নিয়ে আবারও ছুটে এলো নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীর কাছে। শ্রাবণী বড্ড করুণ চোখে তাকে হাত জোর করে পড়ল। স্যার, আমাকে একবার অভিজ্ঞান স্যারের সাথে দেখা করতে দিন। সেই সকাল থেকে আমি আপনার কাছে অনুরোধ করে যাচ্ছি, বিশ্বাস করুন বেশিক্ষণ সময় নিব না, মাত্র কয়েকটা দরকারি কথা বলেই চলে আসব। প্লিজ স্যার, একটাবার যেতে দিন। দ্বার প্রান্তে সশস্ত্র পাহারাদার নিয়োজিত পুলিশ কনস্টেবলদের এবারও যেন শ্রাবণীর কথা কর্ণপাত হলো না, বরং তারা মাত্রা অতিরিক্ত বিরক্ত হয়ে ধমকে উঠল। এই মেয়ে, তোকে সকাল থেকে এই নিয়ে প্রায় 20 বার তাড়ালাম, তুই লজ্জা শরমের মাথা খেয়ে আবারও চলে এসেছিস। তোদের মতো ছোট লোকেদের এই একই সমস্যা। স্যার, 2 দিন কি একটু ভালো করে কথা বললো, অমনি দরদ দেখাতে চলে এলি? পাহারাইরত কনস্টেবলের অতি নিকৃষ্ট বচনগুলো যেন উত্তপ্ত ধোয়া ওঠা তৈলের ন্যায় মগজে প্রবেশ করল শ্রাবণীর। আচমকাই ভেতর থেকে বেরিয়ে এলো মেয়েটার বিধ্বংসী প্রতিবাদী সত্তা। ভদ্রভাবে কথা বলুন স্যার, সেই তখন থেকে আমাকে সমানে ছোট লোক বলছেন, অথচ ছোট লোকই ব্যবহার তো আপনারা করছেন আমার সাথে। কি তোর এত বড় সাহস, আমাকে ছোট লোক বলিস? দাঁড়া, আজ তোকে যদি জেলে না পড়েছি। সামনে দাঁড়ানো ক্ষমতাহীন পিপিলিকা সম এক সামান্য মেয়ের কথা শুনে নিজের পদ অধিকার আর সম্মানে নিদারুণ ধাক্কা খেল কনস্টেবলটা। রেগে আগুন হয়ে তেরে হাত তুলতে যেতেই কানে ওসির হুঙ্কার শুনে আচানক থেমে গেল। এই কি হয়েছে এখানে? খানিক দূরে তুফানগঞ্জ থানার ওসি সাহেব দাঁড়িয়েছিলেন। প্রধানত তাকে আজ এই গোটা চত্বরের রাত্রিকালীন পাহারার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই ভর সন্ধ্যায় গেটের মুখে একটা মেয়ের উপর তারি থানার কনস্টেবলের এহেন অযাচাচিত আচরণ দেখেই তার ওই হুঙ্কার ছোড়া। এমনিতেই বড় বড় অফিসাররা যখন তখন যাতায়াত করছেন এই চত্বর দিয়ে, তাদের চারিদিকে সাংবাদিকদের ছড়াছড়ি, কে কোন দিক থেকে ফুটুস করে একটা ছবি তুলে নিয়ে পত্রিকায় ছেপে দেবে তার ঠিক নেই। তারপর চারিদিকে হল্লা ছড়িয়ে যাবে কর্তব্যরত পুলিশের হাতে নারী নিগ্রহ হাসপাতাল চত্বরে। না, এমনিতেই গতকালের ঘটনায় রাতের ঘুম হারাম হয়ে গেছে। উপর মহল থেকে চাপ আসছে ভীষণভাবে। আবার নতুন ঝামেলা তৈরি হলে এক কথায় সোজা সুন্দরবন ট্রান্সফার নয়তো সাসপেন্ড করে দেবে। বাড়িতে যখন তখন বউ বাচ্চা নিয়ে সুখ দুঃখের সময় কাটানো হবে না। ভাবতে ভাবতে বিরক্তি নিয়ে এগিয়ে এলেন সেখানে। এই কি হচ্ছে? এ কি তুমি? অতি সাহেব শ্রাবণীকে দেখে ভীষণভাবে চমকালেন। গত কয়েকদিনের ঘটনার জেরে শ্রাবণী তুফানগঞ্জ থানায় প্রায় সবার কাছে পরিচিত এক মুখ। স্যার, এই মেয়েটা সকাল থেকে আমাদের কাছে ডিস্টার্ব করছে। বারবার বলছি ভেতরে ঢোকার অনুমতি নেই,
কোথায় শুনছে না। এই মুহূর্তে দেখুন আমার সাথে কেমন বেয়াদবি করলো। ওসি সাহেব শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে বলেন, এই মেয়ে, এখানে কি তোমার? কেন আমাদের কাজে ডিস্টার্ব করছো? যাও এখান থেকে। শ্রাবণী এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। বুকে জমা ভারী নিঃশ্বাসটা তড়িৎ বেরিয়ে এলো বাঁধভাঙ্গা কান্না হয়ে। ওনার আঁচলটা টেনে ঘরমাক্ত অশ্রু ভেজা মুখটা মুছে দুহাত জোর করে ক্লান্তিতে ভেঙে আসা কাতর কণ্ঠে বলল, স্যার দয়া করে একটা বার আমাকে স্যারের সাথে দেখা করতে দিন প্লিজ স্যার। আমি বেশি সময় নিব না, মাত্র 2 মিনিট নিব। হবে না, আমাদের বাইরের কাউকে ভেতরে নিয়ে যাওয়ার পারমিশন নেই। শ্রাবণের শরীরে আর মস্তিষ্কে এত ধকল আর সইছে না যেন। বারংবার চেষ্টা বিফলে যাওয়ায় এমনিতে ভেতর ভেতর প্রচণ্ড রকম ভেঙে পড়েছে সে। তাতে শরীরটা যেন আর তার আয়ত্তে থাকতে চাইছে না। তবুও শেষবারের মতো নিজের সর্বোচ্চ চেষ্টায় লুটিয়ে দিয়ে ধপ করে বসে ওসির পা দুটো জড়িয়ে ধরল। দু চোখের অশ্রুতে বানভাসী হয়ে কাতর নিবেদন জানালো, স্যার দয়া করুন, শুধুমাত্র একটা বার আমাকে স্যারের কাছে নিয়ে চলুন। আমি দুটো কথা বলেই চলে আসব। ওসি সহসা এমন পরিস্থিতিতে পড়ে ওই মুহূর্তে ঠিক কী করবে বুঝে উঠতে পারল না। ভীষণ চিন্তায় যখন সিদ্ধান্তহীনতায় ভুগছে, ঠিক তখনই কেউ একজন বলে উঠল, শ্রাবণী। ওসি সাহেব সমেত পাহারাইরত কনস্টেবল দুজন সামনের ব্যক্তিটাকে দেখা মাত্রই তাড়াহুড়ো করে স্যালুট জানালো। শ্রাবণীও ততক্ষণে চমকে তাকিয়েছে পেছনে। অমিত তাড়াতাড়ি শ্রাবণীকে মাথা থেকে তুলে দাঁড় করিয়ে বলল, তুমি এখানে এত রাতে কি করছো শ্রাবণী? আর এইখানেই বা এসেছো কিভাবে? শ্রাবণী অমিতকে দেখতে পেয়ে যেন আশার আলো দেখতে পেল। সাথে সাথে ভেজা চোখ জোড়া মুছে পড়ল, স্যার আপনি আমাকে অভিজ্ঞান স্যারের সাথে একটুখানি দেখা করিয়ে দিন না প্লিজ। আমি সেই সকাল 6টা থেকে এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র স্যারের সাথে একটুখানি দেখা করব বলে। এনাদের বহুবার রিকোয়েস্ট করেছি কিন্তু আমাকে যেতে দেয়নি। অমিত শ্রাবণীকে এই অবেলায় দেখে যতটা অবাক হয়েছিল তার থেকেও বেশি হতভম্ব হলো সে সকাল থেকে সারাটা দিন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে শুনে। সে পকেট থেকে একটা টিস্যু বার করে দিয়ে বলল, ওকে ওকে রিল্যাক্স, আর কান্না করতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, তুমি সেই কুয়াখালী থেকে এত দূর ছুটে এসেছো শুধুমাত্র অভিকে দেখার জন্য, তাও আবার একা একা। উনি আমার সম্মান বাঁচিয়েছেন দুইবার। আমি দুবার মরতে মরতে বেঁচেছি, যার জন্য আজও আমি এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। তার এত বড় একটা বিপদের কথা শুনে আসবো না তাই হয়? তাছাড়া আমার কিছু দরকারি কথাও বলার আছে ওনাকে। অমিত বেশ পরখী দৃষ্টিতে স্ক্যান করে গেল শ্রাবণীকে। 3.5 ধকলে মেয়েটার সৌন্দর্যে সামান্য ভাটা পড়েছে, ক্লান্তিতে ছেয়ে গেছে চোখ মুখ। আমার সাথে এসো বলে শ্রাবণীকে নিয়ে এগোলো হাসপাতালের ভেতরে। প্রায় ঘণ্টাখানেক আগের কথা। সন্ধ্যার আধার তখনও ঢেকে দিতে পারেনি গোটা অম্বরকে। তবে দেখে বোঝা যাচ্ছে খুব তোড়জোড় শুরু করেছে সে তার উদ্দেশ্য চরিতার্থ করতে। ঠিক তখনই একটি লালবাতির গাড়ির সাথে উচ্চ গতিতে চকচকে মেরুন রঙের একটা দামি টটোয়া কার এসে পৌঁছালো হাসপাতাল চত্বরে। কয়েক সেকেন্ড পর গাড়ির পেছনে প্যাসেঞ্জার সিটের দরজা খুলে বেরিয়ে এলো মনোরমা আর দুলাল বাবু। সামনে প্যাসেঞ্জারের সিটে দরজা খুলে বেরিয়ে এলো অন্তরা। অতঃপর পুলিশের বাপি আর অমিতের সাথে যোগাযোগ করে এগিয়ে চলল নির্দিষ্ট গন্তব্যে। চোখজোড়া বন্ধ করে বেডের উপর আদশা হয়ে শুয়েছিল অভি। ভুরুর উপরে ডান গালে থুতনিতে, গলায়, কাঁধে, এমনকি 2 হাতেও ব্যান্ডেজ করা। হাসপাতালের সবচেয়ে ভিআইপি ওয়ার্ডের পেশেন্ট সে। সুসজ্জিত শুভ্র কক্ষের মাঝে তার বেডখানায় সে একাকী শুয়ে। মাথার উপর এসির তিরিম তিরিম শব্দ কানে ভেসে আসছে। একজন অল্প বয়সী সেবিকা অভির পাশে অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। হাতে তার পেশেন্টের রুটিন চার্ট, অথচ নজর গেঁথে রেখেছে সুদর্শন পুরুষের পানে। অভি চোখ বন্ধ করেও অনুভব করল সেবিকার ওই লোভাতুর দৃষ্টি। মেয়ে মানুষের এই নোংরা দৃষ্টি অভির একদমই সহ্য হয় না। আপনার প্রয়োজন মিটে গেলে আসতে পারেন। একই রকম অবস্থায় শুয়ে থেকে তেজি গলায় আওড়ালো অভি। না চোখ হলো না ও নড়ল। সেবিকা আচমক অভির এমন ভারী কণ্ঠের গম্ভীর বচনগুলো শোনা মাত্রই আনমনি চমকে উঠল। ঠিক তখনই গোটা কক্ষে নীরবতা ভঙ্গ করে দরজা ঠেলে ভেতরে ঢুকল অমিতার বাপি।
তাদের পেছন পেছন হন্তদন্ত হয়ে ঢুকলো অন্তরা, মনোরমা আর দুলাল বাবু। অভি। মনোরমার কষ্টে ভরা আর্তনাদ কানে ভেসে আসতেই তড়াক করে চোখ খুলল অভি। চোখের সামনে মায়ের স্নিগ্ধ মুখখানা দেখতেই হুট করে মনটা আহ্লাদে সিক্ত হয়ে উঠল। কিছুক্ষণের জন্য অভির মনে হলো সে বোধহয় স্বপ্ন দেখছে। ঘুম ভেঙে গেলে স্বপ্ন হারিয়ে যাবে, কিন্তু না। অভি ভাবনাকে ভুল প্রমাণ করে মনোরমা দুহাতে জড়িয়ে ধরল অভিকে। অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল, আর কত শাস্তি দিবি তুই আমাদেরকে বল? আমাদের চোখের জল না ঝরালে তোর শান্তি হয় না, তাই না? একবারও কি ভেবে দেখেছিস তোর এই ক্ষত বিক্ষত রক্তাক্ত চেহারা দেখে আমাদের কি অবস্থা হয়? কত কষ্ট পাই আমরা। বলেই মনোরমা অভিকে ছেড়ে মুখ তুলে তাকালো। দুহাতের আঁচলে অভির মুখখানা ধরে গভীর চোখে তাকিয়ে বলল, অনেক তো হলো এইসব, এবার তো মায়ের কাছে ফিরে আয় বাবা। আমরা সমস্ত পুরনো স্মৃতি ভুলে গিয়ে আবার না হয় নতুন করে শুরু করব সব কিছু, কেমন? অভি মনোরমার এত এত কথার জবাবে একদম নিরুত্তর রইল। তারপর একসময় আস্তে করে সরিয়ে দিল মনোরমার হাত, দৃষ্টি রাখলো জানালার দিকে। অমিত, প্লিজ রুমটা ক্লিয়ার কর, এই মুহূর্তে আমি রেস্ট নিতে চাই। মনোরমা ছেলের কাছে অপমানিত হয়ে সাথে সাথে মুখখানা নামিয়ে নিল নিচে। চোখের সীমানায় নামলো বাঁধভাঙা অশ্রুর বোনা। এমনটা হবে সে তো আগে থেকেই জানতো, তাহলে কেন তার বুকে আজ এই কষ্ট? কেন? মনোরমা চলো, ওর যে আমাদের আশাটা পছন্দ হয়নি তুমি কি একটু বুঝতে পারছো না? আমি তোমাকে বলেছিলাম কিন্তু ওর আমাদেরকে দেখে একটু ভালো লাগবে না, তবুও তুমি জেদ করে এলে। আসার সময় গোটা রাস্তা কাঁদতে কাঁদতে এলে। এখন তোমার মনে শান্তি হয়েছে তো? এবার চলো প্লিজ। অভি বাবার কথাগুলো শুনেও চোখ জোড়া বন্ধ করে জড়বস্তুর মতো পড়ে রইল। প্রতি উত্তরে একটা বাক্য খরচ করল না। অন্তরা, অমিত, বাপি তিনজনও নিস্তব্ধ একপাশে দাঁড়িয়ে রইল চুপটি করে। মনোরমা ভেজা চোখ জোড়া মুছে নিয়ে অভির মাথায় আদরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি সত্যি মা হিসেবে অপদার্থ দুলাল, না হলে কেউ নিজের সন্তানকে ছেড়ে ভেতরে আসতে পারি? কথাটা কক্ষের মাঝে বিস্ফোরণের ন্যায় বেজে উঠতেই সকলেই চমকানো দৃষ্টি চরকির ন্যায় ঘুরে গিয়ে নিবদ্ধ হলো দরজায়। হাতে একটা ছোটোখাটো ফলের ঝুড়ি নিয়ে পূর্ণিমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আরও হতভম্ব হলো সকলে। পূর্ণিমা সকলের অমন চমকানো দৃষ্টি দেখে বোকা হেসে বলল, কেমন আছো অভি বাবা? এই নাও, এটা তোমার জন্য। বলে ফলের ঝুড়িটা এগিয়ে দিল অভির দিকে। অভি সমেত অমিতার বাপি এমন বিরক্ত হলো এই ধান্দাবাজ মহিলাকে দেখে, তার বলার মতো না। অমিত অভির দিকে বাড়িয়ে ধরা ঝুড়িখানা খপ করে টেনে নিয়ে বলল, আন্টি এসবের কি দরকার ছিল বলুন? ওমা, সে কি? অসুস্থ অবস্থায় ফলই তো সবচেয়ে বেশি দরকার। ফল না খেলে প্রয়োজনীয় ভিটামিন আসবে কেমন করে? অভি। পূর্ণিমার কথা শেষ হতেই হন্তদন্ত হয়ে সেখানে ঢুকলো ভোম্বল। অভিকে ভোম্বলকে দেখে বেডের উপর আদর্শোয়া থেকে উঠে বসার চেষ্টা করতে ভোম্বল আর বাপি দুজনে মিলে ওকে ধরে বসালো। তারপরে একটা বালিশ চাপালো পিঠের তলায়। এরপর একে একে সেখানে উপস্থিত হলেন নীলিমা আর পরিতোষ সমাদ্দার। নীলিমায় এসেই অভির সারা মুখে আদর করে কপালে চুমু খেয়ে পড়ল, আজ সকালে যখন ভোম্বল জানালো তোর ওপর সন্ত্রাসীরা আক্রমণ করেছে, বোমাবাজিও করেছে তোর গাড়ির ওপর, তোর অবস্থা নাকি না বাচ্চার মতো। এইসব শুনে আমার যে কি অবস্থা হয়েছিল তার নাই বললাম। শুধু মনে হচ্ছিল আমি যেন আমার আরেক সন্তানকে হারিয়ে ফেলেছি। তবে তোকে এই মুহূর্তে সুস্থ দেখে যে কি শান্তি পাচ্ছি বাবা, তা বলে বোঝাতে পারবো না। আন্টি, চিন্তা করবেন না, আমি একদম সুস্থ আর ফিট আছি। শুধুমাত্র কাঁচের চূর্ণগুলো স্কিনে ফুটে গেছিল বলে সামান্য ইনজিওর্ড। পূর্ণিমা এতক্ষণ অভির কাছে বসা সর্বাঙ্গে আভিজাত্যময়ী মরানো মাঝবয়সী মহিলা আর তার পাশে দানো কোটটাই পরা ভদ্রলোককে দেখছিল অনেকক্ষণ ধরে। এবার তাদের দিকে নীলিমারও নজর গেল। এনারা কারা? মানে? উনি হলেন কলকাতার নামকরা কলেজের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মনোরমা বোস, অভির মা। আর উনি হলেন কলকাতা হাইকোর্টের বিচারক জাস্টিস দুলাল বোস, অভির বাবা। নীলিমা পরিতোষ সমাদ্দার ভোম্বল সাথে সাথে হাত জোর করে প্রণাম জানিয়ে সম্মান জানালো। ওদিকে পূর্ণিমার মাথা ঘুরে উঠল অভির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনে। আচমকা মস্তিষ্কে ধাক্কা খেয়ে বেচারি ওখানে যেন মূর্ছা যাওয়ার জোগাড়। টলে যাওয়া মাথাটাকে কোনো মতে
সামলে নিয়ে বলল, জল জল হবে একটু। বাপি কিনে রাখা মিনারেল ওয়াটারের বোতলটা পূর্ণিমার দিকে এগিয়ে দিয়ে বলল, আন্টি আপনি ঠিক আছেন তো? পূর্ণিমা বোতলটা খুলে ঢকঢক করে পুরো জলটুকু গিলে নিয়ে নিঃশব্দে ঢেকুর তুলল। তারপর খালি বোতলটা বাপির হাতে ধরিয়ে দিয়ে হেসে বলল, আসলে হাসপাতাল আসলে আমার মাথা ঘোরায় তো তাই। বলে মনোরমার দিকে এগিয়ে এসে হাত দুটো ধরে পড়ল। সত্যি দিদি ভাই, অনেক দিনের ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করব। দেখুন কি ভাগ্য, আর সেই ইচ্ছেটা পূর্ণতা পেল। মনোরমা নিজ বেশ বিনীত হয়ে কথাবার্তা চালাতে লাগলো। অভি সবার কথার সুযোগে অমিতের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। অমিত সেটা বুঝে নিয়ে বলল, আন্টি সরি আপনাদের এভাবে থামালাম। আসলে অসুস্থ রোগীর কেবিনে এত মানুষ একেই তো এলাও না, তাতে করে আপনারা এখানে পেশেন্ট দেখতে এসে খোঁজ গল্প শুরু করেছেন। আমার মনে হয় আপনাদের অভিকে এই মুহূর্তে একটু বিশ্রাম নিতে দেওয়া উচিত, তাই না? একদম ঠিক কথা বলেছ অমিত বাবা। হ্যাঁ দিদি ভাই, চলুন বাইরে গিয়ে কথা বলা যাক। আজ আর নয়, অন্য কোনো দিন গল্প করব। আসলে এক্ষুনি আমরা কলকাতার রওনা দেব আর কি। সে কি কথা, কখনো না। আমরা আজ আপনাদের কিছুতেই কলকাতা ফিরতে দিচ্ছি না। কি গো পর্দি, তুমি কিছু বলো। একদমই তাই, আমরা কিছুতেই এত রাতে আপনাদেরকে কলকাতায় ফিরতে দিচ্ছি না। আর না আপনার কোনো বাহানা শুনছি। মনোরমা দমনা করতে করতে অমিতদের নিয়ে বাইরে বেরিয়ে এসে পড়ল। সন্ধ্যার ভিজিটিং আবার একটু আগেই শেষ হয়ে গেছে। এখানে আর বাইরের মানুষ অ্যালাউ করবে না। আমার মনে হয় আপনাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। চলুন না দাদা, আজ না হয় আমাদের বাড়ির দুটো সাদা ভাতি খাবেন আমাদের সাথে। দুলাল বাবু আর মনোরমা সবার এত অনুরোধ আর ফেলতে পারল না। অবশেষে রাজি হলো থাকতে। অমিত ড্রাইভারকে ফোন করে গাড়ি রেডি করতে বলে সকলকে নিয়ে পেছনের এক্সিট দিয়ে বের হলো হাসপাতালের বাইরে। 1 ঘন্টা পর অমিত সবাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে ফিরে আসার পথে খানিক দূরে একটা ছোট্ট ভ্যারাইটিস স্টোর দেখতে পেল। আজ সারাদিনের ধকলে একটুও বিশ্রাম নেওয়ার সুযোগ পায়নি। মাথাটা বড্ড ধরেছে, শরীরটাও বিছানা চাইছে, যেটা এই মুহূর্তে অসম্ভব। তাই ভাবলো একটা সিগারেট টানা যাক, ক্লান্তি কিছুটা হলেও কমবে। যেই ভাবা সেই কাজ। অমিত প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থেকে আরাম করে সিগারেট খানা টেনে অনমর ঘুরে সদর পথে হাসপাতালের দিকে আসছিল। ঠিক তখনই গেটের সামনে এসে দাঁড়াতে থমকে গেল ওসি পা ধরে শ্রাবণীকে বসে কাঁদতে দেখে। তৎক্ষণাৎ বিহ্বলতাই বেশ শব্দ করে বলে উঠল, শ্রাবণী। ওসি সাহেব সমেত পাহারারত কনস্টেবল দুজন সামনের ব্যক্তিটাকে দেখা মাত্রই তাড়াহুড়ো করে স্যালুট জানালো। শ্রাবণীও ততক্ষণে চমকে তাকিয়েছে পেছনে। অমিত তাড়াতাড়ি এগিয়ে এসে শ্রাবণীকে মাটি থেকে তুলে দাঁড় করিয়ে পড়ল। তুমি এখানে এত রাতে কি করছো শ্রাবণী? আর এইখানেই বা এসেছো কিভাবে? শ্রাবণী অমিতকে দেখতে পেয়ে যেন আশার আলো দেখতে পেল। সাথে সাথে ভেজা চোখ জোড়া মুছে পড়ল। স্যার, আপনি আমাকে অভিজ্ঞান স্যারের সাথে একটুখানি দেখা করিয়ে দিন না প্লিজ। আমি সেই সকাল 6টা থেকে এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র স্যারের সাথে একটুখানি দেখা করব বলে। এনাদের বহুবার রিকোয়েস্ট করেছি কিন্তু আমাকে যেতে দেয়নি। অমিত শ্রাবণীকে এই অবেলায় দেখে যতটা না অবাক ছিল, তার থেকেও বেশি হতভম্ব হলো সে সকাল থেকে 6টি দিন এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করেছে শুনে। অমিত পকেট থেকে একটা টিস্যু পার করে শ্রাবণীর দিকে এগিয়ে দিয়ে বলল, ওকে ওকে রিল্যাক্স, আর কান্না করতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, তুমি সেই কুয়াখালী থেকে এত দূর এসেছো শুধুমাত্র অভিকে দেখার জন্য, আবার একা একা। উনি আমার সম্মান বাঁচিয়েছেন দুইবার। আমি দুবার মরতে মরতে বেঁচেছি। যার জন্য আজও আমি এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, তার এত বড় একটা বিপদের কথা শুনে আসবো না তাই হয়? তাছাড়া আমার কিছু দরকারি কথাও বলার আছে ওনাকে। অমিত বেশ পরোক্ষী দৃষ্টিতে স্ক্যান করে গেল শ্রাবণী নামের এই সাধারণ চেহারার অসাধারণ মেয়েটাকে। সারাদিনের ধকলে মেয়েটার সৌন্দর্যে সামান্য ভাটা পড়েছে, ক্লান্তিতে ছেয়ে গেছে চোখ মুখ, অথচ কি দৃঢ়তার অভিব্যক্তি। অমিত সহসাই বলল, এসো আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। বলে শ্রাবণীকে নিয়ে এগোলো হাসপাতালের ভেতরে। অভি অনুভূতি শূন্য চোখে তখন সিলিংয়ের দিকে তাকিয়েছিল। মায়ের চোখের জল তার কোনো কালে সহ্য হয় না। আজও মায়ের চোখের জল দেখে তার বুকটা যে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে সেটা তাকে বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না।
কিন্তু বাপি জানে অভির মনের সেই ব্যথা। এই অভিমানী ছেলেটার যে কি পরিমাণ সহ্য শক্তি তা বলে বোঝানো সম্ভব না। বুক ফেটে মরে যাবে, তবুও মুখ ফুটে কিছু বলবে না। বাপি অভির কাঁধে ভরসার হাত চেপে ধরে নীরবে সান্ত্বনা দিল। অভিও ভিজে ওঠা চোখের কোণগুলো দুহাতে মুছে একদম স্বাভাবিক কণ্ঠে বলল, ইটস ওকে, আই এম ফাইন, চিন্তা করিস না, এতটুকুতে আমি ভেঙে পড়বো না। ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো অমিত। তার পেছন পেছন ভয়ে লজ্জায় কোণঠায় জড়সড় হয়ে ভেতরে ঢুকলো শ্রাবণী। অভি, এদিকে তাকিয়ে দেখ, তোর সাথে দেখা করতে কে এসেছে। অভি আর বাপি দুজনে একসাথে মিলে অমিতের দিকে তাকাতেই ভীষণভাবে অবাক হলো শ্রাবণীকে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকতে দেখে। এ কি, তুমি এখানে এত রাতে? ও সকাল 6টা থেকেই সন্ধ্যা 7:30 পর্যন্ত হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র তোর সাথে দেখা করবে বলে। গেটে দাঁড়ানো কনস্টেবলগুলো ওকে ঢুকতে দেয়নি বলে ওসির পা দুটো জড়িয়ে ধরে কাঁদছিল। ভাগ্যিস আমি ওই গেট দিয়ে ঢুকেছি, নয়তো ওকে ওরা থানায় চালান করার কথা চিন্তা ভাবনা করছিল, বারবার ডিস্টার্ব করছিল যে। অভি অমিতের কথাগুলো শুনে হতভাম্বে নাই চেয়ে রইল শ্রাবণী মুখের দিকে, সাথে হতবাক দৃষ্টি বাপিরও। এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জানো কুয়াখালী থেকে পুরুলিয়া সদর হাসপাতালের দূরত্ব কত? প্রায় 50 কিলোমিটার। কার সাথে এসেছো তুমি? শ্রাবণী আচমকা অভির বকা শুনে ভয় থরথর করে কেঁপে উঠল। চোখ দুটো দিয়ে পুনরায় গড়ালো বিষাদের অশ্রু। অমিত অভির এমন ধমকাধমকি শুনে এই প্রথমবার শ্রাবণী পক্ষ নিয়ে সিরিয়াস ভঙ্গিতে কথা বলল। অভি, এভাবে বকছিস কেন মেয়েটাকে? তুই জানিস মেয়েটা সেই সকাল থেকেই অভুক্ত পিপাসার্থ হয়ে হাসপাতালের বাইরে তীর্থের কাক হয়ে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র তোর সাথে একটাবার দেখা করবে বলে। আর তুই মেয়েটাকে... চুপ কর তুই। জানিস ও কত বড় রিস্ক নিয়ে এখানে এসেছে? যদি রাস্তায় কোনো বিপদ হতো তখন? আচ্ছা বাবা, হয়নি তো। এনিওয়ে, ছাড় সেসব কথা। তুই ওর বিপদে সাহায্য করেছিলি বলেই ওর মানবতা ওকে তোর বিপদের কথা শুনে বসে থাকতে দেয়নি। তাছাড়া ও নাকি তোর সাথে কী সব দরকারি কথা বলতে চায়, সেটা বলা হয়ে গেলেই ও চলে যাবে। অভি অমিতের কথায় সামান্য চুপ হলো, কিন্তু তখনও রাগে ওর মাথার শিরাগুলো দপদপ করে যাচ্ছিল সমানে। দরকারি কথা বলতে এত রিস্ক নিয়ে এখানে কেন ছুটে আসতে হবে? সে তো সুস্থ হয়ে ফিরলেই বলা যেত না কি? এসব ভাবতে ভাবতে বেশ কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরও যখন শ্রাবণী মুখ খুলল না, তখন আবার রেগে ধমকে উঠল অভি। এই মেয়ে, তোমাকে এখন নোটিশ পাঠাতে হবে কথা বলার জন্য? অভিশান্ত হ, তুমি বলো বোন। বাপির আদুরে কণ্ঠ শুনে আস্তে ধীরে মুখখানা তুলল শ্রাবণী। রক্তিম চোখের অশ্রু ভেজা দৃষ্টিটাও রাখল প্রিয়তমর দৃষ্টিতে। অভি শ্রাবণের লালচে দৃষ্টি জোড়া দেখে মনে মনে শিউরে উঠল, তবে তার মুখের কঠিন অভিব্যক্তির কোনো রকম পরিবর্তন হলো না। শ্রাবণী আস্তে ধীরে একটু একটু করে খুবই গোপনে নজর বোলালো হৃদয়েশ্বরের গোটা অঙ্গে। তারপর হঠাৎই মুখে আঁচল চেপে ফুপি কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দেন স্যার, আজ আপনার সাথে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য একমাত্র আমিই দায়ী। বলেই শ্রাবণী ধপ করে বসে পড়ল ফ্লোরে। আসলে শরীর আর নিতে পারেনি, এমনিতেই দুর্বলতায় দুলছিল এতক্ষণ ধরে। আরে আরে বলে বাপি আর অমিত সাথে সাথেই ওকে দুপাশ থেকে ধরে ফেল সাথে সাথে। তারপর কেবিনে পাতানো সিঙ্গেল সোফায় বসিয়ে দিল। অভি হাতের কাছে থাকা জলের বোতলটা খুলে শ্রাবণীর দিকে এগিয়ে দিয়ে বলল, রিল্যাক্স, আগে জলটা খাও, তারপর বলো কি হয়েছে। শ্রাবণী অভির হাত থেকে জলের বোতলটা নিয়ে কয়েক ঢোক জল খেয়ে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলাটা ভিজিয়ে নিল। তারপর রয়ে শুয়ে গতকাল রাতে বোনের সাথে হওয়া ফোন আলাপটা সবটুকু বিস্তারিত জানিয়ে বলল। স্যার জানেন, আজ না নিজেকে বড্ড বেশি ঘৃণা হচ্ছে। সব দোষ আমার। আমি যদি সেদিন বিয়েতে রাজি হয়ে ওই ঘটনাটা না ঘটাতাম, তাহলে আজ আপনাকে এই ঘটনার সম্মুখীন হতে হতো না। শ্রাবণী, স্টপ ব্লেমিং ইয়োরসেলফ। তুমি কোনোভাবে এই ঘটনার জন্য দায়ী নও। এই ঘটনার এখনও পর্যন্ত সুষ্ঠু তদন্ত করা হয়নি, তাই এখনও ব্যাপারটা ধোঁয়াটে। প্রণয় সম্ভবত আমার অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে তোমাকে ভয় দেখাচ্ছে। ওসবে কান দেওয়ার কোনো দরকার নেই। এবার তুমি বাড়ি যাও। অমিত, তুইও ওর সাথে চলে যা, তোর বিশ্রামের দরকার। ওকে, তাহলে বাপি থাক, আমি ওকে নিয়ে রওনা দিলাম। এসো শ্রাবণী। শ্রাবণী আস্তে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে আরেকবার ভালো করে অভিকে দেখে নিয়ে বলল, স্যার আপনি কি এবার ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যাবেন? শ্রাবণীর কথায় অভিসহ বাকি দুইজনে আবারও ভীষণ অবাক হলো।
হঠাৎ তোমার এমন মনে হলো কেন? কাল প্রণয় বলেছিল আপনি নাকি এই ঘটনায় ভয় পেয়ে লেজ গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাবেন। তখন আর কেউ আমাকে বাঁচাতে এগিয়ে আসবে না, আর না কেউ আমার মসিহা হবে। তখন নাকি ও আমাকে ওর আসল কুৎসিত চেহারাটা দেখাবে, যেটা দেখে নাকি আমার রুহু পর্যন্ত ভয়ে আর্তনাদ করে উঠবে। বাপি আর অমিত শ্রাবণীর কথা শুনে একদম কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ওদিকে সকলের দৃষ্টি অগোচরে ইস্পাত কঠিন হয়ে উঠল অভির হাতের মুঠো। শ্রাবণী অভির দিকে আবারও অশ্রু ভেজা দৃষ্টিতে তাকালো, বলল, আমি কারো হাতের খেলনা নই স্যার। যখন যার মনে হবে আমাকে নিয়ে আয়েশ মিটিয়ে খেলবে। যদি সত্যি কখনো এমন দিন আসে, তবে আমি নির্দ্বিধায় আমার সম্মানকেই বেছে নিব স্যার। ইতিহাস খ্যাত রাজপুত রানী পদ্মনীর মতো জ্বালিয়ে দিব এই শরীরটাকে, তবুও স্পর্শ করতে দিব না ওই শয়তানটাকে। সরি স্যার, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনাই রইল। বলে শ্রাবণী বড় বড় পা ফেলে বেরিয়ে গেল কেবিন থেকে। একবারও পেছন ঘুরে তাকালো না পর্যন্ত। অথচ যদি একবার তাকাতো তাহলে দেখতে পেত ভয়ঙ্করভাবে অগ্নি ঝলসে বেরোচ্ছে 3 জোড়া রক্ত চক্ষু দিয়ে। নিস্তব্ধ রাত্রির বুক জুড়ে নিজের কৃতিত্ব প্রতিষ্ঠা করতে মরিয়া নিবিড় তিমিরে ঢাকা অমানিসা। তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে নিজেদের দৌরাত্মের আস্ফালন দেখাতে মদমত্ত কিছু ক্ষমতাবান অমানুষ, যাদের হাতের মুঠোয় আবদ্ধ সমস্ত শ্রেণীর মানুষদের দুর্বলতা। আধারের ঘন আবহে নিমজ্জিত কক্ষের মূল দ্বারখানি রুদ্ধ। সাদা মার্বেলের উপর পাতানো দামি নরম আরামদায়ক গদির সোফায় বসে বেশ কিছু কালো মাথা। কারো হাতে দামি অ্যালকোহলের গ্লাস, আবার কারো 2 আঙ্গুলের ফাঁকে জ্বলছে দামি ব্যঞ্জন। পাশে মৃদুস্বরে বেজে চলছে বিদেশি গায়কের সুরে মূর্ছনা। 2 জন আধুনিকা মেয়ে ফাঁকা গ্লাসে চাহিদা মতো মেশালো তরল ঢেলে দিচ্ছে মাঝে মাঝে। কক্ষের একমাত্র আলোর উৎস মাথার উপর ঘুরতে থাকা বলের মতো দেখতে গ্লোব লাইট। তার উপর থেকে ঠিকরে বেরোচ্ছে আলোর ছটা। তারই মৃদু সবুজাভাব লালচে আলোর ঝলকানিতে দারুণ একটা আলো আধারি ধাঁধার খেলা দৃশ্যমান। দেখে মনে হতে পারে এ যেন সাক্ষাৎ জমপুরি। আর ওই মানুষের মতো দেখতে অমানুষগুলো যেন সেই জমলোকের মৃত্যুদূত। কারো মৃত্যুর ফরমান জারি করার উদ্দেশ্যে সভা বসিয়েছে। রাতের আধার যত বাড়ছে ততই যেন জোরালো হচ্ছে আলোচনা। গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে সঙ্গত কিছু আলাপন। কক্ষের মাঝে সিংহাসন সদৃশ লাল রঙের নরম সোফায় গা এলিয়ে ডান হাতে বিদেশি ব্যান্ডের সুরাই চুমুক দিচ্ছিল তারক মহাপাত্র। পাশের সোফায় আদর্শ হয়ে বসা তার নিজ ঐরসজাত সন্তান সম্রাট মহাপাত্র। হাতে ওয়াইনের গ্লাসে জলজল করছে লাল নেশালো তরল। মুখ দিয়ে অনর্গল বের হচ্ছিল নিকেটনের সাদাতে ধোয়া। শালা ওই খানকির ছেলে এসপিটার কাল আমাদের 3টে ছেলের বুক ফুটো করে দিয়েছে বুলেট ছুঁড়ে। হারামিটা পুরো খেলাটাই শেষ করে দিচ্ছিল প্রায়। ভাগ্যিস আমার ছেলেরা সময় মতো গিয়ে টিয়ার গ্যাসের সেলটা ফাটিয়েছিল, নয়তো ওরা এখানেই ধরা পড়ে যেত আর জীবনও পালাতে পারতো না। বলে চকচকে চোখে তারক মহাপাত্রের দিকে তাকালো চেরাগ দত্ত। চক্ষু জুড়ে তার নির্দারুণ একটা উত্তেজনা ছড়িয়ে, মুখের ভাব বেশ গদগদ। ML এর ডান হাত বলে কথা। পার্টির খাস মিটিংয়ে সবার তো জানা দরকার তার অবদান সম্পর্কে। ওই শালা স্পিটার যে এমন কমব্যাট স্কিল জানে সেটা আগে জানা থাকলে আরও লোক পাঠানো যেত। হারামিটা মাত্র 5 মিনিটে 15 জনকে একাই ধরাশায়ী করে দিয়েছে। শুনেছে আগামী কয়েকদিনের মধ্যে আবার জয়েন করতে চলেছে সে। আমার মনে হয় ওকে এত তাড়াতাড়ি সরানো সম্ভব হবে না। প্যান্ট শার্ট পরা এক ভদ্রলোক কথাটা বলতেই ঝনাত করে কাজ ভাঙার শব্দে কেঁপে উঠল সকলে। ততক্ষণে সোফা থেকে উঠে দাঁড়িয়েছে সমন। রক্ত জমাট বাঁধা লালচে চোখের ভয়ঙ্কর দৃষ্টি ছুড়ে দিয়ে হুঙ্কার ছুড়ল সম্রাট মহাপাত্র। অসম্ভব বলে কোনো কথা নেই, সম্রাট মহাপাত্রের অভিধানে লেখা নেই, আর না কোনো দিন ছিল। যতক্ষণ পর্যন্ত ওই হারামিটাকে উচিত শিক্ষা না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমিও শান্তির নিঃশ্বাস ফেলব না। ওই এসপি আমার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে, আমাকে পুরো 4 ঘন্টা লকআপে ভরে রেখেছিল। ওকে তো আমি এত সহজে ছাড়ব না।
খেলা তো সবে শুরু। দিন যত এগোবে তত বুঝবে ও কার গিরিবানে হাত দেওয়ার সাহস দেখিয়েছে। সম্রাট, শান্ত হও। ভুলে যেও না, আর মাত্র কয়েকটা মাস পরেই সরকার ইলেকশনের নির্বাচন। এই মুহূর্তে বাড়াবাড়ি করো না। এনতে বছর খানিক আগে সেই কেসটাকে নিয়ে এই জলগোলা চলছে। আমি বহু কষ্টে হাই কমান্ডার কাছে গিয়ে কাঠগড় পুড়িয়ে কেসটাকে ধামাচাপা দিয়ে রেখেছি। এর মধ্যে যদি আবার নতুন করে ঝামেলা করো, তাহলে আমি সেটা কিভাবে সামলাবো জানি না। তোমার কি মনে হয় তোমার ওই 2 পয়সার হাই কমান্ডো আমাকে বাঁচিয়ে রেখেছে? ভুল ধারণা তোমার। আমি বেঁচে আছি আমার নিজের ক্ষমতায়। এই তুফানগঞ্জ আমার, এই তুফানগঞ্জের রাজা সম্রাট মহাপাত্র। এখানে যা কিছু হয় তা আমার হুকুমে, আর ভবিষ্যতেও যা কিছু হবে তাও আমার হুকুমেই। বলে খ্যাপা বাঘের মতো গজগজ করতে করতে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল সেই কক্ষ ছেড়ে। কক্ষে বসা সকলেই তটস্থ হয়ে সেই যাওয়া দেখল। তারক মহাপাত্র ছেলের কাণ্ডে রীতিমতো বিরক্ত হলো। মুখ কুঁচকে বেরিয়ে এলো শব্দ। এই ছেলে জানে তার জীবন বাঁচানোর জন্য গত বছর কতগুলো পুলিশ অফিসারকে টাকা খাওয়াতে হয়েছিল, কতগুলো ঘোড়া কেনা বেচা করতে হয়েছে, এমনকি সরকারের ফান্ডও ঢালতে হয়েছে কোটি কোটি টাকা। তারক মহাপাত্র হাতের ওয়াইন গ্লাসখানা শব্দ করে সামনে পাতানো টি টেবিলে রাখতে চেরাগ দত্ত গুছিয়ে ঠিকঠাক হয়ে বসল। বলছে কি দাদা, আপনি ভাইপোর ব্যাপারটা নিশ্চিন্তে আমার হাতে ছেড়ে দিতে পারেন। আমি ওই দিকটা সামলে নিব, যেমনটা আগের বার সামলে নিয়েছিলাম। বলে চোখের কোণে কিছু একটা ইশারা করে দেখালো। তারক মহাপাত্র সরু চোখে তাকিয়েছিল শিয়ালের মতো ধূর্ত চেরাগ দত্তের দিকে। সে বেশ আত্মবিশ্বাস নিয়ে হাসি মুখে বসে আছে। তারক মহাপাত্র বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো, কারণ বিগত দিনের অভিজ্ঞতা থেকে তার জ্ঞাত এই চেরাগ দত্ত এমন এক অনুঘটকের নাম যে নিজে দাঁড়িয়ে থেকে তাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে। মেয়ে এক রত্তি, অথচ তেজ 16 আনা। অমিতের কথায় ধ্যান ফিল সব কটার। বাপি মেঝের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর বলল সে আসছে। অভি দাঁত চেপে চুপ হয়ে বসেছিল। বাপি বেরিয়ে যেতেই সেদিকে তাকিয়ে বলল, ওকে এখান থেকে নিয়ে বেরিয়ে আগে কিছু খাওয়াবি। না, আগে স্যালাইন ওয়াটার খাওয়াবি উইথ অ্যান্টাসিড, আর আধা ঘন্টা পর সলিড কিছু খেতে দিবি। খাওয়া শেষ হলে তারপর রওনা দিস। আর হ্যাঁ, আমাকে পার 30 মিনিট সব ইনফরমেশন দিবি। এখন যা। অমিত অভির কথায় ঠোঁট ছড়িয়ে দারুণ হাসল। বুড়োজোড়া নাচিয়ে বেশ অসাত্মক ভঙ্গিতে বলল, বাবা কি কেয়ার! এ তো দেখছি সূর্য বাবাজির প্রেডিকশন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এখন আমারও খুব করে বলতে ইচ্ছে করছে, স্যার তুমি কি আমাদের শ্রাবণী ম্যামের বয়ফ্রেন্ড হবে? অভি সাথে সাথে রাগী দৃষ্টিতে অমিতের দিকে তাকালো। ডান হাতের আঙ্গুল তুলে বলে উঠল, দূর হ আমার সামনে থেকে। অমিত অভির কথায় ঠোঁট ছাড়িয়ে হাসল। হিন্দি গানের একটা সুর তুলে গেয়ে উঠল, দিল তো পাগল হে, দিল দিওয়ানা হে। হাসপাতালের করিডোর ধরে পার হওয়ার সময় শ্রাবণী আবারও নিজেকে সামলাতে না পেরে ধূপ করে বসে পড়ল ফ্লোরে। প্রচণ্ড দুর্বলতায় মাথা ঘুরছিল তার। দুহাতে দেওয়াল ধরে হাঁটুর উপরে মাথা গুজে কাঁপতে থাকা শরীরটাকে কোনো মতে ধরে রাখার প্রয়াস চালাচ্ছিল। একটা ওয়ার্ড বয় শ্রাবণীকে ওভাবে বসে পড়তে দেখে তাতেই ওর কাছে এসে দাঁড়িয়ে এক হাত ধরল। ততক্ষণে বাপি এসে দাঁড়িয়েছে ওখানে। মূলত ওর সন্দেহ হচ্ছিল শ্রাবণীকে নিয়ে। তেজ খাটিয়ে ওভাবে চলে এলো। ওর যে শারীরিক দুর্বলতা চোখে পড়ার মতো ছিল। অটবয়কে দেখে তাতে শ্রাবণী হাত ধরে ওকে টেনে তুলে পড়ল। শ্রাবণী, আর ইউ ওকে? শ্রাবণী মিনিট কয়েক নিজেকে সামলে নিয়ে আস্তে আস্তে মাথা নেড়ে বলল, আপনি যান, উনি আমার সাথে এসেছেন। অটবয় মূলত এখানে ভিজিটিং আওয়ার শেষ হওয়ার পরই বাইরের মানুষ দেখে ছুটে এসেছিল, যাতে তাতে তাকে বের করে দিতে পারে। না হলে কর্তৃপক্ষের কাছে কটু বাক্যগুলো তাকে ফ্রিতে শুনতে হবে। তবে পুলিশের সাথে আছে শুনে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমি ততক্ষণে উপস্থিত ওদের কাছে বলল, ওকে এই মুহূর্তে ক্যান্টিনে নিয়ে যাওয়া দরকার। হাই কমান্ডের নির্দেশ, ওকে অসুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যাওয়া যাবে না। বাপিও মাথা তুলে সম্মতি জানালো। অতঃপর দুজন আলতো করে শ্রাবণী ঘাট দুপাশ থেকে ধরে নিয়ে গেল হাসপাতালের ক্যান্টিনে। ঘড়ির কাঁটা দুলছে। তখন রাত প্রায় 9টার বেশি বাজে। সুবোধ প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে গোটা হাসপাতাল চত্বর ঘুরে মেয়েকে খুঁজে না পেয়ে প্রায় কেঁদে ফেলবে এমন অবস্থা। চিন্তা ভাবনায় মস্তিষ্ক তার স্বাভাবিকভাবে অচল হয়ে পড়েছে।
ঠিক তখনই দূরে সাদাটে ইলেকট্রিক আলোয় দুটো পরিচিত মুখের সাথে মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে হুঁশজ্ঞান হারিয়ে ছুটে এলো সেখানে। বৃষ্টি, মা। এই রাতে হাসপাতাল চত্বরে হঠাৎ করে বাবাকে দেখে চমকে উঠল শ্রাবণী। তখনই স্মরণে এলো তার ফোনের ব্যাটারি অনেক আগেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। অফিসারের সাথে দেখা করার চক্রে মাথা থেকে বেরিয়ে গেছিল। কারো কাছ থেকে ফোন নিয়ে বাবা মাকে জানিয়ে দিতে সে ভালো আছে, নিরাপদে আছে। তারপর যা হলো, তবে এই মুহূর্তে অনুশোচনায় দগ্ধ হয়ে বোধগম্য হলো তার ভুলটা। বাবার কাছে ছুটে এসে বলল, বাবা আমি খুব সরি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে বলে আমি জানাতে পারিনি আমি ভালো আছি। সুবোধ মেয়ের সুস্থতা দেখে আর তেমন কিছু বলল না। তাছাড়া বাপি আর অমিত দুজনে মিলে তার মেয়ের পেছনে একসাথে দাঁড়িয়ে আছে দেখে তেমন কিছু বলতেও পারল না, শুধু এতটুকুই বলল, ঠিক আছে মা, এবার বাড়ি চলো। আঙ্কেল আমার সাথে আসুন, আমি কুয়াখালী যাচ্ছি। তাছাড়া এত রাতে কোনো গাড়ি পাবেন না সেখানে যাওয়ার জন্য। সুবোধ একবার মেয়ের দিকে তাকিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে কিছু একটা ভাবল, তারপর মাথা নেড়ে সম্মতি জানালো। অমিতের জন্য একটা সাদা রঙের সুমো গাড়ি নিয়ে হাজির হলো ড্রাইভার। মূলত অফিসারদের জন্য এগুলো অ্যারেঞ্জ করা থাকে। অমিত মাঝের প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিতেই আগে শ্রাবণী উঠল, তারপর উঠে বসল সুবোধ। দরজা লাগিয়ে সামনে প্যাসেঞ্জার সিটে সে নিচে বসল। গাড়ি ছাড়তে শ্রাবণী পা গুটিয়ে সিটের উপরে শুয়ে পড়ল, বাবার কোলে মাথা রেখে। দেখতে দেখতে নিমেষের মধ্যে পাড়ি জমালো ঘুমের দেশে। সুবোধ মনে মনে অল্প স্বল্প রেগে থাকলো মেয়ের এমন বাচ্চামো দেখে সে রাগে যেন শীতল জলের ছোঁয়া পেল। হৃদয় জুড়ে পিত্ত বাৎসল্যের মিষ্টি পরশ ছুঁয়ে দিতেই হাত বুলিয়ে দিতে থাকলো মেয়ের মাথায়। অমিত ঘাড় ঘুরিয়ে তা দেখে হেসে বলল, বুঝলেন সুবোধবাবু, পিতৃত্ব হলো হৃদয়ের মাঝে সৃষ্টি হওয়ার সবচেয়ে সুন্দর অনুভূতি, যার আস্বাদন মাত্রই জীবনে আর কিছু চাওয়ার ইচ্ছা থাকে না। সুবোধ সরকার অমিতের কথায় মৃদু হাসলেন। আসলেই পিতৃত্ব এই নশ্বর জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, যা পেলে আর কিচ্ছু পেতে ইচ্ছে করে না। গাড়ি আস্তে ধীরে আধারে ঢাকা নীরব সড়কে ছুটে চলল তার মতো করে। ওদিকে অমিত বসে রইল ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে। সেখানে দুপাশে জুটি বাঁধা লাল ফ্রক পরা একটি ছোট্ট পরী হাতে টেডি নিয়ে দাঁড়িয়ে আছে, যার চোখ মুখ জুড়ে অপর মায়ে ছড়াছড়ি। অমিত হাসি মুখে আনমনে অজস্র চুমু খেল ছবিটাই, নিঃশব্দ বিড়বিড় করল। ভোরে সোনালি আলো এই গোটা আকাশ ছড়িয়ে পড়তে পাক পাকলি কলরবে শুভ সকালের সূচনা হলো। কুয়াশার স্বর মিলে ঘোমটা সরিয়ে আস্তে আস্তে জেগে উঠল প্রত্যুষা। মৃদু হিমেল হওয়ার পর ছুঁয়ে দিতে থাকলো একটু একটু করে। সকাল প্রায় 7টা। হাসপাতালের চত্বরে আস্তে আস্তে রোগীদের ভিড় উপচে পড়তে শুরু করেছে। কেউ এসেছে নিজের প্রিয়জনকে দেখার উদ্দেশ্যে, কারো কারো আগমন নিজ কিংবা আপনজনদের আরোগ্য লাভের আশায়, আবার কারোর উদ্দেশ্য হয়তো ভিন্ন। 7টার ঘর ছেড়ে মিনিটের কাঁটা কিছু দূর এগিয়ে যেতেই হাসপাতালের চত্বরে এসে দাঁড়ালো সেদিনই সেই সর্ষে হলুদ রঙের 4 চাকার গাড়িটা। সেখান থেকে গাঢ় লাল রঙের এক ধলালাও সফট ঘিচা সিল্কের শাড়ি পরে হাজির হলো লাস্যময়ী সেই রমণী। কোলে হোয়াইট রোজের একটা বড় বুকেট জড়িয়ে ধরে গাড়ি থেকে আঁচল সমেত নেমে বেরিয়ে এলো। তারপর গটগট পায়ে এগিয়ে চল হাসপাতালের ভেতরে। অভি তখন সদ্য গায়ে শার্ট জড়িয়েছে, পেশিবহুল মসৃণ বুকখানা উন্মুক্ত, সম্পূর্ণ উন্মুক্ত। গতকাল রাতে বলা হয়ে গেছে আজ সে কিছুতেই আর হাসপাতালে থাকবে না। হাতের ক্ষত এখন প্রায় সেরে যাওয়ার পথে। তখন বেকার হাসপাতাল থাকার কোনো মানেই হয় না, তাই সকাল সকাল তারই প্রস্তুতি। অভি গায়ে শার্ট জড়িয়েই মাত্র কলার ঠিক করছিল, তখনই দরজায় দাঁড়িয়ে এক মিষ্টি নারী কণ্ঠ বলে উঠল, আজ শুভ সকাল বলার সুযোগ আসলেই কি আমি পেতে পারি, নাকি অপেক্ষার প্রহর শেষ হলে অন্য আরেক সকালের অপেক্ষা করতে হবে আমাকে মিস্টার এসপি? অভি ফট করে ঘাড় ঘুরিয়ে তাকলো দরজার দিকে। দেখলো সেই দিনে সেই সুন্দর রমণী আজও এক অনন্য রূপের ডালে নিজেকে সাজিয়ে হাজির হয়েছে তার সামনে। অভি মহিলার দিকে এক পলক তাকিয়ে সাথে সাথেই ঘুরে দাঁড়ালো। দ্রুত শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে বলল, কারো পার্সোনাল রুমে ঢুকতে গেলে একটা নক করে ঢুকতে হয়, এটা বোধহয় আপনার জানা নেই বলে আমি মেনে নিচ্ছি মিস। এনিওয়ে, ঘটা করে গুড মর্নিং বলার মতো সময় আমার হাতে নেই, আমি এক্ষুনি বেরোচ্ছি।
মেয়েটা অভির কথায় ভীষণভাবে অপমানিত বোধ করল, সেই সাথে কিছু মুহূর্তের জন্য বেশ চমকালো। ও আজ পর্যন্ত কেউ ওকে এভাবে মুখের উপর ইগনোর করার সাহস দেখাতে পায়নি। আর না তার থেকে চোখ সরাতে পেরেছে। যেখানে গেছে সব পুরুষের চোখে রীতিমতো আটকে গেছে তার লাস্যময়ী রূপে। আজ তাহলে দুদিনের সাক্ষাতে এই ব্যক্তি তাকে কি একটুখানি সময়ের জন্য ওই চোখে দেখেনি, নাকি দেখেও ইচ্ছে করেই ইগনোর করছে? বেশ কিছুক্ষণ অভির মুখের দিকে তাকিয়ে থাকার পর মেয়েটা হাসলো। সাথে করে আনা সাদা গোলাপের বুকেখানা অভির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঠিক আছে, তাহলে আপনার সুস্থতার শুভকামনা চেয়ে যেটুকু সামান্য উপহার নিয়ে এসেছি সেটাই গ্রহণ করুন, অতঃপর আপনি মুক্ত। অভি হাতের কবজিতে ব্যান্ডেজের উপর দিয়ে ঘড়ির চেনটা আটকাতে আটকাতে বলল, সরি ম্যাডাম, প্রথমত আমি যার তার কাছ থেকে উপহার নেই না, দ্বিতীয়ত আমি আবার সবাইকে ফেরাইও না। তবে সেই না ফেরানো ব্যক্তিদের তালিকাটা একেবারেই ছোট, বলতে বাধ্য হচ্ছে আপনি সেই তালিকায় এক্সিস্ট করেন না। তাই আই অ্যাম রিয়েলি সরি, রিয়েলি ভেরি 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 সরি ফর দ্যাট। আসি বলে বেরিয়ে গেল সেখান থেকে। অভি বেরিয়ে যেতে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রমণী। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সময় বুকেটা বেডের একপাশে রেখে আস্তে ধীরে নিচেও বসে পড়ল সেখানে। দুহাত পেছনে ভর দিয়ে বসে পা দোলাতে থাকলো অনর্গল। দামি লিপস্টিকে রাঙানো ঠোঁটে উপচানো রহস্যময়ী হাসির রেশ। ঘাড়খানা কাত করে নানান কথা ভাবনা ভাবতে ভাবতে হঠাৎ মুখের হাসি দ্বিগুণ চওড়া হলো। মাথা দুলিয়ে মৃদু স্বরে বলে উঠল, এই লাইক ইউর অ্যাটিটিউড এসপি অভিজ্ঞান বোস। রাঙ্গামাটির পথ এলো মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি ও বাঁশি, বাজে বুকের মাঝ এলো, মন লাগে না কাজ এলো। মন প্রাণ কেড়ে নেওয়া মাদলের তালে তালে ঝুমুর গানে সুর তুলে গান ধরেছে এক যাযাবর আদিবাসী দল। কাক ডাকা ভরে স্নিগ্ধতায় সেই গানের সুর ছড়িয়ে পড়েছে মাঠঘাট বনবাড়ার পেরিয়ে হৃদয়ে হৃদয়ে। বসন্তের বাতাসে বলছে অদ্ভুত সুন্দর প্রেম প্রেম গন্ধ। শালপলাশের অঙ্গ ভরে উঠেছে নব যৌবনে। রাঙ্গামাটির পথ ছেয়েছে লাল হলুদের আবরণে। সাঁওতাল আদিবাসী মেয়েরা তফার বেরখানা কোমরে পেঁচিয়ে শুকনো মুখে তাকিয়ে আছে ওই সুন্দরী লাল পলাশের পানে। আর যে মাত্র কয়েকটা দিন বাকি দোল পূর্ণিমার চাঁদের দেখা পেতে, তারপরই তো তারা ওই লাল হলুদে সাজবে আর মাদলের তালে তালে কোমর দুলিয়ে নেচে নেচে ঝুমুর গান গাইবে। লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে না রে, এক্কেবারে মানাইছে না রে। ভোরে সোনালি আলোটা একটু একটু করে দূরে দাঁড়ানো মারমাপুরুর বিশাল বিপুল দেহে ছড়িয়ে পড়তে কাক ডাকা ভোরে আজও শ্রাবণী হাজির হলো সুউচ্চ টিলার উপর অবস্থিত সেই পাহাড়ি মায়ের মন্দিরে। মন্দিরের ভেতরে ঢুকে গোটা মন্দির চত্বর নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে থানের উপর প্রদীপ জ্বেলে দিল। অশ্রুসিক্ত চক্ষু দুটি বুঝে নিয়ে আবেগী কণ্ঠে নিবেদন করতে থাকলো মনের হাজারো ক্লেশ। অতঃপর মন প্রাণ ভরে চেয়ে নিল প্রিয় মানুষটার জন্য ভালো থাকার আশীর্বাদ। আজ মায়ের কাছে কি চাইলি রে ফুলটুসি? মন্দিরের একমাত্র বামুন জ্ঞানেশ্বর মুখুজ্জেই বয়সের ভারে নুয়ে আসা কোমরখানা কোনো মতে ধরে মায়ের পুজো করতে আসে। পাহাড়ি মায়ের মন্দিরের পূজারী তাদের বংশের পূর্বপুরুষ, সেই মতো তার পরলোক গমনের পর এই দায়িত্ব পড়বে তার ছেলের কাঁধে। যতই বয়স বাড়ুক না কেন, যতই শরীরের শক্তি কমে আসুক না কেন, সকালে মায়ের নিত্য পুজো নিজের হাতেই সারেন তিনি। বিগত কয়েক বছরে প্রায় রোজই শ্রাবণী আসে মন্দিরে। সে থেকে তাদের মাঝে এক দারুণ বন্ধন, দাদু আর নাতির মধুময় সম্পর্কের। কম্পিত কণ্ঠের কথাগুলো শুনে শ্রাবণীর সহসাই ভিজে চোখমুখ মুছে নিল। কান্না ভেজা মুখে তড়িৎ হাসির ফুলঝুরি ফুটিয়ে বলল, কি আবার চাইবো তোমার নাচ জামাইকে ছাড়া? বৃদ্ধ জ্ঞানেশ্বর আস্তে ধীরে মায়ের থানের কাছে এসে দাঁড়ালো। বাহ, খুব ভালো। তুই তো দেখছি সব কিছু একেবারে গুছাই নিয়ে বসে আছিস। তোর এত ভক্তি দেখি, সময় হলে পাহাড়ি মা তোকে তোর মনের মতো বর জোগাড় করে দিবে। তুমি তো জানো না বুড়ো, আমার বর তো সেই কবেই জোগাড় করে দিয়েছে।
কথাটা মনে মনে আড়ালেও মুখের ডগে সে কথা আনতে পারল না শ্রাবণী। মনে হয়ে চুপ করে বসে রইল সেখানে। কিরে ফুলটসি, আজ এত চুপ হয়ে আছিস কেন? এমনি। আনমনেই বলল সে। বৃদ্ধ জ্ঞানেশ্বর শ্রাবণীর চিন্তিত মুখখানা দেখে মাথায় হাত বুলিয়ে বলল, তোর কি হয়েছিল দিদি ভাই? কি নিয়ে এত মন খারাপ তোর? শ্রাবণী করুণ চোখে তাকালো বয়স্ক মানুষটার দিকে, বলল, একজনের সামনে খুব বিপদ গো দাদু। আমি তাকে কিভাবে বাঁচাবো তাই নিয়ে চিন্তা করছি, কারণ মানুষটা যে আমার জন্যই বিপদে পড়েছে। বুড়ো জ্ঞানেশ্বর দেবী মায়ের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, সব কিছু যে তার ইচ্ছিল দিদি ভাই। এই জগৎ সংসারে তার অনুমতি ছাড়া একটা পাতারও যে নড়ার ক্ষমতা নাই। তুই সব কিছু হওয়ার উপর সঁপে দে, দেখবি সেই সব কিছু সামলে নিবি।